হাসান কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাইতেছি আমি আপনাদের। আচ্ছা, তো ইসরাত হাসান আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং আসলে তিনি এটাই উকিল নোটিশ থেকে শুরু করে পরবর্তী যে মামলা প্রক্রিয়া তিনি যুক্ত রয়েছেন। আমরা সেই বিষয়গুলো শুনবো ইসরাত হাসানের কাছে। আগে রাকিব হাসান, আপনার কাছে জানতে চাই, আপনি জানেন তো যে আপনি যাকে স্ত্রী দাবি করছেন তামিমা, তার যিনি এখন হাজবেন্ড নাসির হোসেন, তারা আজকে একটি সংবাদ সম্মেলন করেছে, সেই খবর কি আপনার কাছে রয়েছে কিনা? জি হ্যাঁ, আমি সেটা দেখেছি এবং শুনেছি। আপনি যদি একটু ফ্রেমের মাঝখানে আসেন, হ্যাঁ একটু একটু মাঝখানে আসেন, তাহলে দর্শকরা আপনাকে ভালো দেখতে পাবে। আপনি ইয়েস ইয়েস জি। সেখানে দাবি করেছেন, আপনি তো অলরেডি একটি মামলাও করেছেন, আমরা সে বিষয়ে শুনবো। তারপরে অন্যান্য বিষয় আমরা কিন্তু শুধুমাত্র এই বিষয় নিয়ে আলাপ করবো না, অ্যাডভোকেট ইসরাত হাসান অন্য বিষয় নিয়ে আলাপ করবো। তো সেখানে আপনি একটা মামলাও করেছেন যেখানে তামিমা এবং নাসির হোসেনকে বিবাদী করেছেন, বা এটি যদি ফৌজদারি মামলা হয় তাহলে আমরা আসামিও বলতে পারি। আপনি সেখানে বলেছেন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনার সঙ্গে ডিভোর্স না দিয়েই তিনি বিয়ে করেছেন তামিমা, যেটি মূল বিষয় আমার কাছে মনে হয়েছে পুরো মামলায়। আবার ওদিকে উনি সংবাদ সম্মেলনে কিন্তু আপনার সঙ্গে আগে যে বিয়ে, আপনার সঙ্গে যে তার সন্তান, সে সবই স্বীকার করেছেন। তিনি একটি কথাই বলছেন, 2016 সালের শেষ দিকে তিনি আপনাকে ডিভোর্স করেছেন। তো আপনার একটি পাসপোর্ট আমি দেখেছি যে 2018 সালে যে পাসপোর্টটি রয়েছে তামিমার, সেখানে দেখা যাচ্ছে আপনার নাম স্বামী হিসেবে উল্লেখ রয়েছে। এখন দুটো বিষয় দাবি করেছেন তারা, আপনি মামলা করেছেন এবং তারা দাবি করেছেন আপনি মিথ্যা এবং অবৈধভাবে তাদেরকে হেয় করার জন্য মামলাটি করেছেন। আমি প্রথম জানতে চাচ্ছি আপনার মামলাটার বিষয়টি কি, কেন মামলা করলেন? মামলা করলাম তো আমার মামলার মূল বিষয়টাই হলো, কনসেপ্টটা হলো যে আমি কোনো পেপার পাই নাই। উইদাউট পেপার সে আরেকজনকে কিভাবে বিয়ে করে, এটা জানার জন্যই আমি মামলা করছি। মানে উইদাউট পেপার বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আপনাকে কোনো ডিভোর্স বা কিছুই করেনি? হ্যাঁ, যে ডিভোর্সের কোনো পেপার আমি পাইনি। এখনো বলতেছি, স্টিল নাও, আগেও বলছি, কোনো পেপার আমি পাইনি। আমার অভিযোগ ছিল যে আমি কোনো ডিভোর্সের পেপার পাইনি, আর কোনো কথাও আমার সাথে হয় না এই ব্যাপারে। আচ্ছা, আপনার সাথে বিয়ে কবে হয়েছিল এবং সর্বশেষ? বিয়ে হয়েছিল 11/2/2011, 26/2/2011 সালে। তারপরে ধরেন উনি তো করোনার সময় তো বোধহয় দেশের বাইরে ছিলেন। হ্যাঁ, উনি ওইখানে লকডাউনের কারণে আটকা পড়ছে। সৌদি এয়ারলাইন্স বাংলাদেশের সাথে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে, রুট, তাই সে আসতে পারে নাই। তাই এই জন্য তার সাথে কথা হইতো ভিডিও কলে, ফোনে, এভাবে কথা হইতো, মেসেজ, SMS। তারপরে আপনি বিয়ের খবরটা কিভাবে জানলেন? উনি দেশে ফিরেছেন সে বিষয়ে কি আপনি জানতেন না? না না না, আমি একদমই জানতাম না। আমি তো জানলে তো তাকে এয়ারপোর্টে রিসিভ করতেই যেতাম প্রতিবারের মতো। যখনই সে আসে, যখন হোটেলে, আমি দেখেন আমার কিছু ফুল সহ ছবি আপনাকে দিছি, সে যখন হোটেলে আইসা উঠে তখন আমি তার জন্য ফুল নিয়ে যাইতাম। তার জন্য ইভেন কি সে আসবে, আসার কথা শুনে আমি তার জন্য 8টা টি শার্ট আমার ফ্রেন্ডের দোকান থেকে, মানে আমি ফ্রেন্ডের শোরুম বাইং হাউস আছে, ওখান থেকে 8টা টি শার্ট এনে আমার এখানে রেখেছিলাম, যে সে আসলে আমি তাকে দিব। চাইলে আপনি টি শার্ট গুলো আমার এখানে দেখতে পারেন। আমি তো পুরাই অবাক, কারণ হয়েছে যে আমি ওয়াশরুমে ছিলাম। কোনোদিন আমার দরজায়, ওয়াশরুমের দরজায় এত জোরে নক হয় নাই, কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড। ইউসুফ ভাই আমার বেস্ট ফ্রেন্ড, যেরকম নাসির বলছে অনেক কিছুই তামিমার এইচ এন্ড এভরিথিং জানে, সে আমার এইচ এন্ড এভরিথিং না জানলেও সে আমার ঢাকায় যে ঢাকায় যতদিন আছি সেই লাইফ জানে, আমার বরিশালের লাইফ সে আমার মুখে বলা না, সে যেটা দেখা সেটা সে জানে, ঠিক আছে? তো সে বলতেছে, ভাই আমি ভাবি তো এর আপনার সাথে দেখা করলে সেটাও আমি জানি, এই যে ভাবি আপনার জন্য ব্লেজার নিয়ে আসলো আর সেটাও আমি জানি, ভাবি আমার জন্য এই যে আলদোয়ার জুতা কদিন আগে, এই যে যখন এর আগে আসলো যে হোটেলে আমি উঠছি সেখান থেকে গিফট, ঠিক আছে, সেগুলো নিয়ে আসলো। তো ভাবি ডিভোর্স আপনাদের সাথে হয় না, তাহলে বিয়া কিভাবে হয়? আমি বলি, ভাই আপনিও যেখানে আছেন আমি সেই একই জায়গায় আছি, আমিও জানি না যে কিভাবে হইলো। তো বলতেছে, তাহলে ভাই এখন কি করবেন? আমি বলতেছি, দাঁড়ান আমি একটু চিন্তা করি। চিন্তা করার পরে দুই ভাই মিলে আমরা এক ভাইয়ের সাংবাদিক এক ভাইয়ের কাছে যাই পরামর্শ নিই। তো পরামর্শ নেওয়ার পরে সে ভাই আমাদের একটা বুদ্ধি দেয় যে, রাকিব, তারা যেহেতু এত ঘর করে বিয়ে করছে, অবশ্যই তোমার না জানাই হয়তো বা কোনো ডিভোর্সের কাগজ তারা বানিয়ে রেখেছে। তো তখন বলতেছে, তুমি আগে কোনো মামলাতে যেও না,
তুমি এক কাজ করো, তুমি এক সাধারণ একটা ডায়েরি করো পশ্চিম থানায়, তারপর আমরা যাই, তাদের কাছে জিজ্ঞাসা করি, তাদের কাছে প্রশ্ন করি যে তাদের কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা। তো তাদের কাছে তারা প্রশ্ন করে আর জিজ্ঞাসাও করে যে আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা। সেক্ষেত্রে প্রথমেই তামিমার মা বলতেছে যে রাকিব নামে আমরা কাউকে চিনি না। আমরা সাংবাদিকের কাছ থেকে শোনা কথা আপনাকে বলতেছি, যে বলতেছে যে আমি রাকিব নামে আমরা কাউকে চিনি না। তখন সে কি করে, একটা ছবি বের করে দেখায়। ছবিটায় আমি এবং তামিমা আমার মেয়ে আছে। তো দেখার পরে সে এক পর্যায়ে যে লুকায়, লুকায় পর্দার পিছিয়ে লুকিয়ে তারপর সে কি করে ফোন দেয় নাসির ভাইরে ফোন দেয়। নাসির ভাইকে ফোন দেয়। নাসির ভাইয়ের কাছে কিন্তু আমার নাম্বার নাই, কারণ নাসির ভাইয়ের সাথে কোনোদিন কথা হয় নাই, কোনোদিনই কথা হয় নাই, টোটালি না। না তার ফ্রেন্ডশিপে আমি অ্যাড আছি, না সে আমার ফ্রেন্ডশিপে অ্যাড আছে, বা কোথাও কোনো জায়গায় আমি কোথাও তার সাথে অ্যাড নাই। তো কোনোদিন কোনো কথা হওয়ার চান্সই হয় নাই। তো তো সে কি করলো, নাম্বার কোথায় পেলো? সে তো নাম্বার নাই। অবশ্যই তামিমার মা তাকে নাম্বারটা দিচ্ছে, যেটা আমার এছাড়া ডাউট কথা, আমি শিওর না, অবশ্যই এটা হয়েছে তামিমা বা তামিমার মা যে কোনো একজন দিছে। তো নাম্বার পাওয়ার পর সে আমাকে একটা ফোন দেয়। ফোন দিয়ে ফোন আলাপ তো আপনারা সবাই শুনতে পাইছেন, তাই না? জি জি, শুনছি, আপনি বলেন। হ্যাঁ, তো তা আপনারা তো সবাই শুনতে পেলেন তার কথা, আমার কথা, ঠিক আছে। তো এর মধ্যে আমরা যখন ওনারা সকালে যায় ওনার বাসায়, তো ওনাদেরকে কোনো কাগজ তারা দেখাইতে পারে না, কোনো ডকুমেন্টস তখন দেখাইতে পারে না। তো আমরা শিওর, 100% শিওর যে সে ভাবছে যে রাকিব একটা দোকানের ম্যানেজার, সে আর কি করবে, সে তার ক্ষমতাই বা কতটুকু, সে আমাদের কি করবে, এটা ভাইবেই মনে হয় রাকিব অনেক ভালোবাসে। রাকিবের কাছে মেয়ে আছে। রাকিব হয়তো মেয়ের মুখের দিকে তাকিয়ে ওর মান সম্মান বাঁচানোর জন্য হয়তো চুপ চেপে যাবে, এরকম একটা কিছু ভেবেই মানে, বা আমাকে একরকম বোকা ভাইবেই মনে হয় এই কাজটা তারা করছে, যেহেতু তারা কোনো পেপার তাদের কাছে ছিল না। আর একটা কথা আমার এখানে প্রমাণিত হয়, আজকে যে প্রেস কনসার্ট সে করছে, সেখানে সে বলছে যে আমি ফোনেও বলছে সে যে আমি ইচ এন্ড এভরিথিং জানি, আর ইভেন কি বলছে সে আমি ডিফেন্সের পেপার দেখি বিয়ে করছি। তো এখানে আমার একটা কথা, সে বললো আমার নামে মানহানি মামলা করবে। তো আমার একটা প্রশ্ন জাগে, যখন তার কাছে উকিল গেছিল বা জিডি করছে, জিডির পেপার নিয়ে গিয়েছে, সে বলছে যায় না। তো না জানলে, সে না জানে, না যদি যায়, তো সে কিভাবে জানলো যে তার নামে জিডি হয়েছে? এই একটা প্রশ্ন আমার থেকে গেল। আরেকটা কথা হলো যে তার কাছে যেহেতু গিয়েছিল, তো সে কেন পেপার তখন শো করলো না? তখন তো আমি কোনো মিডিয়া যাইনি। তো ওনারা একটি কথা বলেছেন যে আপনার আর তামিমার যখন বিবাহিত জীবন ছিল, তাদের সংসারে আপনাদের একটা সন্তানও রয়েছে, সেটি সম্ভবত আপনার কাছেই রয়েছে, হ্যাঁ, এটি সে অস্বীকার করছে না। একই সঙ্গে সে কিন্তু বলছে যে 2016 সালে আপনাকে ডিভোর্স দিয়েছে। আপনি আচ্ছা, কি সেই ডিভোর্সের পেপার পাননি? 2016 সালে যদি সে ডিভোর্স দিয়ে দেয়, 2018 সালের পাসপোর্টে তো আমার নাম হইতে পারে না হাজবেন্ড হিসেবে। সেখানে সে কুমারিকা শুধুমাত্র তার নাম হবে, আর হাজবেন্ডের জায়গায় তার বাবার নাম বা তার মার নাম হবে। যেহেতু যে তখন সে সিঙ্গেল ছিল, নাসিরের সাথে তার বিয়ে ছিল না, তখন এটা তো সেখানে কিভাবে হলো, কিভাবে সম্ভব হলো? সেটা কারণ হলো যে সে আমার বই ছিল। সে আমাকে ডিভোর্স, আজকে যে ডিভোর্স পেপারটা, এটা আমার সম্পূর্ণ আমি শিওর, মনে হচ্ছে যে আমি সে বানিয়ে একটা কাগজ নিয়ে আপনাদের সামনে প্রেস কনফারেন্স কি করছে। এটা তো তাই প্রমাণিত হয়। যদি ডিভোর্সই হয়, সেখানে আপনারা বলেন, আপনারাই বিচার করেন, আপনারা আমাদের আপনার থেকে বয়সে। সর্বশেষ তামিমার সাথে আপনার কত আগে দেখা হয়েছে? সর্বশেষ তামিমার আগে কথা হলো, তামিমা যখন লাস্ট মাসের 10 তারিখে চলে যায় ফ্লাইট নিয়ে, এর আগে দেখা হয়। এর আগে আমার সাথে সে আমার সাথে আমার ভাইয়ের বাসা থাকে, লতিফ ভাইয়ের সাথে। সেখানে আমি আমার কেসে, আমার মামলায় আমি আমার সাক্ষী হিসেবে লতিফ ভাইয়ের বউকেও দিয়েছি সেখানে, যে আপনি তো জলযন্ত্র প্রমাণ। তো ভাইয়ের বাসায় তো আর সিসি ক্যামেরা নাই, তো সেখানে ছবি নেই। আর এর আগে যতগুলো আমার সাথে হোটেলে বা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে বসে খাইতেছি, বা আমার সাথে মেয়ে হোটেলে, কিন্তু আপনি আর তামিমা আপনারা বিয়ে করেছেন তো সম্ভবত 2010 সালে। কত সালে? 2011। 11 সালে। পরিচয় কিভাবে হয়েছিল আপনাদের সাথে? পরিচয় হয়েছে ভাইয়া আমাদের সাথে, আমি বললাম তো, আমি ফার্স্টই বলছি আমি মার্কেটে আছি। আমার মার্কেটে ওর মামা, ওর ছোট মামা, যে প্রধানমন্ত্রী কার্যালয় এনএসআই তে চাকরি করেন, আরিফ মামা, সে খুব একটা ভালো মানুষ। তার সাথেই আর কি সে আসছিল। তখন সেই সুবাদে তার সাথে পরিচয় হয়, তাদের বাসায় যাই। তো সেই সুবাদে সে আমার ফোন নাম্বার নেয়। তখন থেকে মানে প্রথমে আমরা ফ্রেন্ড, তারপরে আমরা বয়ফ্রেন্ড, তারপরে হাজবেন্ড ওয়াইফ। এটা কোথায়? ঢাকায়? না, টাঙ্গাইলে। আমরা টাঙ্গাইলে? প্রথম তার বাড়ি আমরা প্রথম টাঙ্গাইলে। হ্যাঁ, টাঙ্গাইলে। আর আপনার বাড়ি বরিশালে?
জি। আচ্ছা, তো বিয়ের পর কি আপনারা একসঙ্গে থেকেছেন? মানে আপনি বলছিলেন যে অন্য জায়গায় থাকতো বা ভাইয়ের বাসায় থাকতো। ভাইয়ের বাসায় থাকতো বলতেছেন, মানে বিয়ের না পরে না তো মানে বিয়ের বিয়ের পরে পরে আপনারা একসঙ্গে বাসা নিয়ে কতদিন ছিলেন? কোথায় ছিলেন? বিয়ের পরে আমরা প্রথম বাসা নিয়েছিলাম আপনার ৪ নম্বর সেক্টরে, আপনার ফরিদ মার্কেট। সেখানে আমার দুই ভাই, দুই তিনজন ভাই সাক্ষী আছে। আপনার এই যে তারা এসএম প্লাজা মার্কেটের নিচে দোকানদার, ঠিক আছে, কাহার ভাই, তারপরে রাজু ভাই, এরা আমার ওইখানে আছে। তারপরে ছিলাম আমি হইলাম দেওয়ানবাড়িতে। দেওয়ানবাড়িতে ছিলাম, দেওয়ানবাড়িতেও ওইখানে বাড়িওয়ালা আমাদের বরিশালে ছিল। তারও দুইটা মেয়ে আছে, ওর বান্ধবীও ছিল, একজন একজন কেবিন ক্রুতেও চাকরি করতো রিজেন্সিতে, ঠিক আছে। তারপরে আমরা ছিলাম হলো আর্মি সোসাইটি রোডে। আর্মি সোসাইটি রোড থেকে আর্মি সোসাইটি রোডে থাকার পরে তখন তার চাকরি হয় ইসে, এই যে আপনার যে পাসপোর্টে যে অ্যাড্রেসটা দিছে মাস্কো, সেখানে চাকরি হয়। তখন আমরা কি করি, বাসাটা শিফট, তখন পর্যন্ত আমি সবকিছু পুরোটাই আমি বিহেভ করতেছিলাম। তখন পর্যন্ত যখন চাকরি হয় তখন আমরা বাসাটা শিফট করে 10 নম্বর সেক্টরে আসি। 10 নম্বর সেক্টরে 7 নম্বর রোডে 4 নম্বর বাড়ি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অপোজিটে আর কি। ওই বাড়িতে আমরা দোতলায়, ওখানে কেয়ারটেকার ছিল মিলন ভাই, ওইখানে আমরা ভাড়া নেই। তো ওইখানে থাকি। তারপরে মানে আপনার সাথে বিয়ে হওয়ার পর কি তার কেবিন ক্রু হিসেবে চাকরি হয়? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বলুন, তারপর বলুন। বিয়ে হওয়ার অনেক বছর পর তারপরে সে মাস্কোতে জব করে। মাস্কো থেকে সে আসে হলো এর মধ্যে একটা কাজ তার তার আম্মা তাকে করায়। আর আম্মা তার শখ ছিল, তার আম্মা এর মধ্যে তার আম্মা তাকে একটা প্রেশার দিয়ে আমার একটা প্রথম বাচ্চা আর কি, প্রথম একবার আমাদের একটা বাচ্চা আমরা ই করে কনসেপ্ট করে সেটাকে সে নগরায়ণ স্বাস্থ্য কেন্দ্র নিয়ে, এই যে 6 নম্বর সেক্টরে 10 নম্বর রোডে আমার ওইখানে এক ভাবি আছে ডাক্তার পরিচিত আর কি, ওইখানে তারা যায় ওইটারে তারা ই করে, মানে মানে তাকে বুদ্ধি দেয় এইভাবে যে তার মা, এটা আমি তার মা এক রকমের জোর করেই আর কি, তখন আর কি এই জিনিসটা একটা কাজ করে ফার্স্ট। তারপরে আমরা 14 নম্বর থেকে 10 নম্বর সেক্টর থেকে 10 নম্বর সেক্টর থেকে আমরা 14 নম্বরে আসি। 14 নম্বরে যে বাসা, সে যে ডিফিউজের ডেটটা দেখাইতেছে, এখানে আরেকটা কথা আমার খুব হাস্যকর হইলো, যে মানে খুব জিনিসটা, সে 14 নম্বর সেক্টরে আমরা থাকি হইলো 2017-তে, 2016-তে থাকি ওইখানে, ঠিক আছে। তো সে ডিফিউজের অ্যাড্রেসটা দিছে কোন বাসায়, সে বাসায় যে আমিও কখনো ছিলাম না, সেও কখনো ছিল না। সে কেমনে জানে ওই বাসায় সে যাবে এই 4 বছর আগে, মানে ওই বাসায় ছিল। মানে আপনাকে যে যে কাগজটা আজকে দেখানো হয়েছে ডিভোর্সের নোটিশের বা হ্যাঁ, ডিভোর্সের, এই আজকে যেটা বাসায় শো যে করা হয়েছে, ঠিকানাটি দেখা হয়েছে ওই ঠিকানায় আপনারা কখনো কোনো কালে ছিলেন না, ছিলেন? কখনো কোনো কালে ছিলাম না। সে যে অ্যাড্রেসটা দেখাইছে, সে আসিল 14 নম্বর সেক্টর 9 নম্বর রোডে। বাড়ির নাম্বারটা আমার ঠিক একজ্যাক্ট মনে নাই। ওইটা ওই বাড়ির নাম্বারটা আমি কালকে দেখবো, যে মনে নেই। কিন্তু আসলে সে, কে আছে জানতে পারবেন। হ্যাঁ, কিন্তু সে যে অ্যাড্রেসটা দিছে আপনার 3 নম্বর সেক্টর, আপনার 5 নম্বর সেক্টর 3 নম্বর রোডে 53 নম্বর বাড়ি। এই বাড়িতে সে কোনোদিন ছিল না, আমিও কোনোদিন ছিলাম। তো এই বাড়ি ডিফোজের অ্যাড্রেসে কেমনে আসলো আমি বুঝতেছি না। এই বাড়িতে মানে সেটা সে তো থাকাকালীন, অবশ্যই এই সেটা বাড়িতে থাকাকালীন সে, জায়গায় দেখা যাবে, যেহেতু আপনিও মামলা করেছেন। আর আপনি বলছিলেন আপনার একটা পাসপোর্টের কপি আমি পেয়েছি, তাতে দেখা যাচ্ছে যে 2018 সালে ওই পাসপোর্টটি নেওয়া হয়েছে। তো সেই পাসপোর্টে আপনাকেই স্বামী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পাসপোর্ট সম্পর্কে আপনার কি জানা আছে? এটা কি তার পাসপোর্ট না এটি কোনো ভুয়া পাসপোর্ট? ভুয়া কেন পাসপোর্ট হবে? এটা তার পাসপোর্ট, 100% তার পাসপোর্ট। সে আমাকে এটা, আমি যখন তাকে বলছি যে তোমার পাসপোর্টের ছবি দাও, আমার পাসপোর্টের ছবি, মানে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্টে করতে চাইছিলাম, তখন আর কি তার ছবি চাইছিলাম, তখন সে এই ছবিটা আমাকে দেয়। আচ্ছা, তার তোলা তো ওইখানে তার তার হাতের আঙ্গুলটা দেখা যায়। আপনি একটু কাইন্ডলি জুম করে দেখলে তার হাতের আঙ্গুলটা দেখতে পারবেন, যে হাতের যে আঙ্গুল দেখা পাসপোর্টের যায়। যে ছবিটা নেওয়া হয়েছে সেখানে, তাই বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, সেখানে একটা আঙ্গুল, তার নখ, বুড়ো আঙ্গুলের নখ দেখা যাচ্ছে স্পষ্ট। উনি বলছিলেন আজকে সংবাদ সম্মেলনে, তামিমা, যে 9-10 মাস আগেই কিন্তু মানে আপনার নাসির হোসেন ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়ে বলেছিল যে এই মেয়ের সাথে তার সম্পর্ক এবং এই মেয়েকেই তিনি বিয়ে করবেন। এবং আপনি বলছিলেন যে আপনি ঘুম থেকে উঠে জানেন যে আপনার ওয়াইফ নেই, বিয়ে হয়ে গেছে আর এক জায়গায়, এবং এটি বলছে যে আপনি জানতেন এবং না জানার তো কথা নয়। আসলে কি? না না, আমি যে জানতাম না যে সেটা কথা না। এখানে একটা কথা সে লুকাইছে। সেই ইনস্টাগ্রামে যে ছবিটা ছাড়ছে, সেটা আমি দেখিও না, কয়েক মিনিট পরে বলে ডিলিট হয়ে গেছে। তো কয়েক মিনিট, আমরা তো ভাই ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি, ল্যাপটপ নিয়ে তো আর পড়ে থাকি না, কে কখন ছবি ছাড়ছে দেখি না। কিন্তু তার ছবিতে আমার এক ভাবি, বললাম না যে আর্মি সোসাইটি রোডে ছিলাম, সেই ভাবির সাথে সাবলেট ছিলাম যে রুমে,
পাশের রুমের ভাবি, সেই ভাবিতে কমেন্টস করে যে এই মেয়েটার আপনারা ওইটা ঘাটবেন, ওইটা তো আছে কি জানি করে, এখন বাংলাদেশ সরকার নতুন পুলিশদের করছে না, সাইবার ক্রাইম, সেখানে তো অবশ্যই পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে সব ডিটেলস। তো সেখানে একটা কমেন্টস করছিল যমুনা টিভি নিউজে, একটা কমেন্টস করছিল, সেই কমেন্টসটা পরে আমি ডিলিট করেছি তার কথা অনুযায়ী। সে এখানে লিখছে যে এই মেয়েটা একটা নোংরা মেয়ে, এর একটা বাচ্চা আছে, ঠিক আছে, এর একটা স্বামী আছে, ঠিক আছে, এইভাবে কিভাবে ছবি ছাড়ে। তো এই কমেন্টসটা সে যে ছবিগুলো ছাড়ছে, ছবিগুলো যদি ছবিগুলো সব আমার যে রিলেটিভ ছিল তারা সবাই বলতেছে এই মেয়ে ডিভোর্স হয় না, সে বিয়ে করতে যাচ্ছে, মানে কিভাবে এটা, মানে এরকমের মানে তাদের কমেন্টস করছে। তো তখন আমাকে সে বলল যে সে আমাকে বলতো যে জান তোমার তো আমার এই ছবিতে এই ভাবি রিপন ভাইয়ের বউ, সে সাক্ষী, রিপন ভাইয়ের বউ, আপনি যদি চান আমি আদালতে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নাই। সে রিপন ভাই আর রিপন ভাইয়ের বউ সাক্ষী যে রিপন ভাই আমি ফোন করে বলছি যে ভাই আপনার বউর এত কেন সমস্যা, তাই না, তামিমের ছবি ছাড়ছে তাতে আপনার বউর কেন এত সমস্যা, সে এই ধরনের কমেন্টস করছে যে কেন তামিমের সাথে তো আমার কোনো ডিভোর্স এখনো হয় নাই। ভাই এরকম পোস্ট দেখে ভাবছি যে মনে হয় বিয়ে হয়েছে, তাই আর কি এই কমেন্টস করছি। ভাই আমি এখনই বলে দিতেছি আপনার ভাবিকে এই পোস্ট এই কমেন্টসটা ডিলিট করতে। তো আমি জানছি এইভাবে, আমার জানাটা ছিল একটা, তার জানাটা সে যেটা বলছে সেটা আরেকটা। মানে আপনি জানলেও যেভাবেই জানছেন, আপনি কি বিশ্বাস করেন নাই যে অন্য কারোর সাথে তার সম্পর্ক তৈরি হচ্ছে বা হচ্ছে? এগুলো কি আপনার তামিমের সাথে আমার সাথে যেরকম সম্পর্কটা ছিল সেখানে কোনো ধরনের সন্দেহ আসার মতো ছিল না, কেন সে যখনই একটা স্বামীর যতটুকু চাহিদা থাকে সে সবসময় সেই চাহিদা মিটিয়ে গেছে, বা সে সবসময় সে একটা বউর প্রতি যে একটা স্বামীর যে থাকে, মানে যতটুকু চাওয়া তার থেকে বেশিও সে করে গেছে। তো এখানে সন্দেহ হওয়ার কোনো চান্সই ছিল না আমার। আপনাদের তো একটি বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, ছেলে না মেয়ে? মেয়ে, আমার মেয়ের নাম রাশফিয়া হাসান। কত বয়স ওর? ওর বয়স হয়েছে ওর বয়স 8 বছর আর কি, আমরা সার্টিফিকেটে ওর জন্ম নিবন্ধনে 7 বছর। কোন ক্লাসে পড়েন সে? ও পরে মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়। আমাদের স্বপ্ন ছিল, আমার বউ বলছিল, আমাকে একটা ওয়াদা করাইছিল, যখন বলছে যে আমার যদি মেয়ে হয় তুমি ওকে মাদ্রাসায় পড়াবা আর কোরআনে হাফেজ করাবা, আমি তার অনুযায়ী আমি করতেছি, যে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিছি। সে 3 বছর এখান থেকে বের হইলে আমি এখানে, আমাদের এখানে নেসারাবাদ মাদ্রাসা আছে কোরআনি হাফিজি মাদ্রাসা মেয়েদের, আমি সেখানে দিব, আমি হাফেজ করবো আর কি। সেইভাবেই আমি বিয়ের কিছুদিন মানে বিয়ের অল্প সময়ের ভিতরেই তো তাহলে সন্তান হয়েছে, যেহেতু তার 8 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ 2-3 বছরের মাথায় মনে হচ্ছে। আচ্ছা, এখন যেটা বলেছেন আপনার দুজনেই, একটা হচ্ছে নাসির হোসেন এবং তামিমা, যে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি তাদের মানহানি করার কথা বলছেন, আপনি তাদের ক্ষতি করার চেষ্টা করছেন, এবং আপনার বিরুদ্ধে মানহানি মামলা হবে, প্রতারণার মামলা হবে, আপনার বিরুদ্ধে অবৈধ কাজ কারবারের সব মামলা তারা করবেন। তাদের সঙ্গে আজকে 3 জন ব্যারিস্টার ছিলেন, এবং 3 জন ব্যারিস্টার নিয়ে তারা সংবাদ সম্মেলন করেছে, আপনাকে প্রতারক বলেছেন। আপনি বলুন। আমি একটা কথা বলি, তাদের সাথে 3 জন না 10 জন ব্যারিস্টার থাকবে, ঠিক আছে, আমার কাছে আমার সাথে আমার আল্লাহ আছে, আমি ন্যায় পথে আছি, আর আমার প্রমাণ আছে। আমি কে মিথ্যা কথা বলতেছে কে সত্যি কথা বলতেছে, এই যে সিবিআই কে যে তদন্ত দিছে সে তদন্তই বেরিয়ে আসবে। তো এই ব্যাপারে আমি সামনে কথা বলবো, আগে আগাম কোনো কথা বলতে চাই না। আপনি কি কোনো চাপের মুখে আছেন? কেউ কি কোনো চাপ দিচ্ছে আপনাকে, বা কোনো ভয়ের মধ্যে আছেন কি? ভয়ের মধ্যে বলতে কি, ভয় কিসের, মরতে তো একদিন হবেই, সত্যের পথে লইলা মরি, কেউ ভয় কিসের, ভয় নাই কোনো আমার। আপনি যে এই মামলা করছেন এটি কি আপনার স্ত্রীকে ফিরে পেতে, না আপনার সাথে প্রতারণা করছে সেজন্য? আমি মামলা করছি স্ত্রীকে ফিরে পেতে না, সে আমার সাথে যে বেবিচার মানে যে কাজগুলো করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় এর জন্য। আর আদৌ সামনে আগামীতে কোনো মেয়ে, মানে কোনো ওয়াইফ, কোনো বউ কোনো হাজবেন্ডের সাথে এভাবে তাকে অন্ধকারে রেখে যে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে তাকে না জানিয়ে বিয়ে না করতে পারে, সেই সাহস জানি না পায়, সেজন্য আমি এই আইনের পথে আগাইছি আর কি। মনে করবেন আপনি পড়াশোনা কতদূর করেছেন, আর আপনার যাকে আপনি স্ত্রী বলছেন তামিমা, তিনি বা কতদূর পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করেছি আমি পড়েছি প্রথম বরিশালে পড়াশোনা করার পরে আমি আসতেছি এখানে ভর্তি হয়েছিলাম জার্মান টেকনিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ কোর্স 4 সেমিস্টার ছিল। তো তাকে বিয়ে করার পর আর কোর্স কমপ্লিট করা হয় না। তো তখন আমি এই ব্যবসা কাজে ঢুকে যাই। তখন তারে পড়াশোনা করাই, সে ইন্টার পাস করছে আর কি, এসএসসি
এসএসসি আর ইন্টার অনার্সে ভর্তি হয়েছিল, অনার্সে কমপ্লিট করেন। তাকে পড়াশোনা কি আপনিই করিয়েছেন? হ্যাঁ, ওনার কেন সঙ্গে তার বিয়ে মেয়ে, করে- হ্যাঁ তার মা মাইনে নেয় নাই, তার মা মেনে নেয় নাই যে আমার সাথে সে চলে আসছে দেখে তার মা মেনে নেয় নাই। আর আমার ফ্যামিলি মেনে নেয় না যে আমি তাকে বিয়ে করে পড়াশোনা করাইতে চাইছি, এর জন্য আমার ফ্যামিলি মেনে নেয় না। আমার বাবা বলে দিয়েছে স্টেট যে ও এসএসসি পাস করছে, আচ্ছা ভালো রেজাল্ট করছে, বউ বউ বাসায় থাকবে, সে সংসার করবে, তার পড়াশোনা করার দরকার নেই। আমি বলছি না, আমার বউ ভালো স্টুডেন্ট, ও পড়াশোনা করতে চায়, ওর স্বপ্ন আছে, ঠিক আছে, ও কেবিন ক্রু হবে, ওর ইচ্ছা, ঠিক আছে, আমি ওকে পড়াশোনা করাইতে চাই। তো তাই আপনার মেয়ে মেয়ে কি তার মায়ের কথা বলে, মায়ের কাছে যেতে চায়, মানে তার সর্বশেষ কি অবস্থা? না, সে তো মার কাছে সে যেতে চায় না, কারণ হলো সে শুরু থেকেই সে জবটা যে কেবিন ক্রু জবটা ঢুকছে, সে তখন থেকেই সে তো মা ছাড়া থাকতেছে, আমার কাছেই থাকতেছে, সাথে ওর নানু ছিল যখন ছিল, তখন আমার কাছেই থাকতেছে। ও মাকে খুব কমই মিস করে, মানে মিস করে বলতে কি, যখন কাছে মিস তো করবি অবশ্যই, মা তো, তাই না? বাট মানে ওই রকম না, মানে সে ছোটবেলা থেকেই দূরে রাখা, মার কিন্তু আদর। আজকে আজকে সংবাদ সম্মেলনে উনি বলেছেন যে আপনার একটা জিনিস বলেছেন সংবাদ সম্মেলনে যে আপনি যে জিনিসটা উনি সংবাদ সম্মেলনে আজকে বলেছেন সেটা হলো ওই মেয়েকে নেওয়ার জন্য তিনি আপনার কাছে মানে যোগাযোগ করেছে, লোক পাঠিয়েছে, আপনি মেয়েকে দেননি, এই জন্য একটি আইনগত ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া হয়েছে। মেয়েকে আচ্ছা, সে মেয়েকে নেওয়ার জন্য যোগাযোগ করছে, লোক পাঠাইছে কবে? আর সে আমার সাথে মেয়ে না, যেহেতু নিয়েছিল আপনাকে সে বলছে 2016 সালের ডিভোর্স দিয়েছে, তো মাঝখানে তো আর 3-4 বছর হয়ে গেছে তার হ্যাঁ, বক্তব্য অনুযায়ী। হ্যাঁ, সেটাই তো কথা। প্রশ্ন তো তার কথাই তো সে আটকে যাইতেছে, সে যে কথা বলতেছে তার কথাই সে পদে পদে আটকে আটকে যাইতেছে। সে তো সব জায়গায় তো এক জায়গায় বলতেছে একটা, সে চিন্তা করতেছে না যে সামনের কথাটাও তো রাকিবের কাছে আছে। আপনার সাথে ফোনে যে কথা বলেছিল নাসির হোসেন, কি বলেছিল? না, আচ্ছা, সেই কথাগুলো তো আপনাদের কাছে তামিমের রেকর্ড আছে। বর্তমান স্বামী। না, সে আমাকে ফোন দিয়ে বলতেছে, হ্যালো, আপনি কি রাকিব? আমি বলছি, আহ, আপনি কি রাকিব বলছেন? আমি বলছি হ্যাঁ, আমি রাকিব। বলছে, আপনি কি সেই রাকিব? আমি কই, মানে কি? তখন সে বলতেছে, আমি তামিমা পারপাসে আপনার সাথে কিছু কথা বলতে পারি। এখানে নাসির সাহেব একটা কথা বলছে, সে আমার সাথে কথা বলছে নাকি 22 থেকে 23 সেকেন্ড, কিন্তু না, সে আমার সাথে কথা বলতে 4 মিনিট 22 সেকেন্ড। আপনি রেকর্ডটা দেখেন, চার এর সাথে মিনিট কি বাইশ আগে আপনার পরিচয় ছিল নাসির সাহেবের সাথে, ক্রিকেটার নাসির সাহেবের সাথে আপনার কখনো আমি পরিচয় হয়েছে এর আগে? আমি একটা কথা বলি আপনাকে, আপনি বুঝতেছেন না মনে হয়। আপনি এই প্রশ্নগুলো আগেও আপনি আমাকে করছেন ইতিমধ্যে, আমি আপনার এর জবাব দিছি যে তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, না তার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল। তার এই প্রথমবারই সে ফোন দিছে, তাও জিডি করার পরে। এই কথাটা আমি আপনাকে আগেও বলছি। জি, আপনি থাকুন, আমরা একটু আপনার আইনজীবীর সাথে কথা বলতে চেষ্টা করি। ইসরাত হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা তার কাছ থেকে যে বিষয়টি শুনলাম, উনি তো মামলাও করেছেন, এর ভিতরে আইনগত কি কি, যদি ওনার ওনার অভিযোগ যদি সত্য হয়, তাহলে আইনগত কি কি বিষয় রয়েছে যেখানে বিচার্য হতে পারে, তদন্তের জায়গায় হতে পারে, এখানে বিবাহের যে আইন বাংলাদেশে সেখানে কোথায় কোথায় লঙ্ঘন হয়েছে। আমি ধরে নিলাম তার অভিযোগ সত্য, মিথ্যা হতে পারে, সেটা আলাদা কথা। উনি তো একটি মামলা করেছেন, সেই মামলায় উনি যা বললেন তাতে আসলে আমাদের আইনগত দিক কি? ধন্যবাদ। জিজ্ঞেস করে এখানে আমার ক্লায়েন্ট জনাব মোহাম্মদ রাকিব, তিনি অভিযোগ করেছেন, একটি মামলা ফাইল করেছেন আজকে। তার পক্ষে আইনজীবী হিসেবে আমি মামলাটা ফাইল করি। জনাব তামিমা সুলতানা এবং জনাব মোহাম্মদ নাসির হোসেন, তাদেরকে আসামি করে এই মামলাটি করা হয় দণ্ডবিধির 494, 497, 498 এবং 500 ধারা মোতাবেক। এখানে আমার ক্লায়েন্টের অভিযোগ, যেহেতু উনি কোনো ধরনের ডিভোর্সের নোটিশ পাননি, অর্থাৎ কোনো তালাক তাদের মধ্যে হয়নি, এবং একটি বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় তামিমা সুলতানা তিনি আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের আইনে, দণ্ডবিধি 1860 সালের আইন অনুযায়ী। এবং শুধু তাই নয়, জনাব নাসির হোসেন ওনাকে যখন ফোন করে বলেছেন যে তিনি সব জেনে শুনেই বিয়ে করেছেন, অর্থাৎ তিনি একজনের স্ত্রীকে জেনে শুনেই বিয়ে করেছেন। তো একটি বিবাহ বলবৎ থাকা অবস্থায় বাংলাদেশের আইনে আরেকটি বিয়ে করার কোনো সুযোগ নেই মেয়েদের ক্ষেত্রে। তো সেই জন্য এটি একটি ব্যভিচারের পর্যায়ে পড়ে। সেই জন্য আমরা 497 ধারাটা মামলায় দিয়েছি আবেদনে, এবং 498 ধারায় অন্যের স্ত্রীকে বিবাহ করা
এবং সর্বশেষ আমি বলতে চাই যে আমার ক্লায়েন্ট জনাব রাকিব হাসান এবং তার কন্যা সন্তান, তো সেই 8 বছর বয়সী কন্যা সন্তান, তাদের দুজনেই মানসিক অনেক ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, তারা কিন্তু সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন যখন এই ছবিগুলো ভাইরাল হয়েছে। তো আমার ক্লায়েন্টের বক্তব্য যে এই বিষয়টা তো শুধুমাত্র তিনি নন, ওনার মেয়েকেও যে যখন যেখানে যাবে সেখানে শুনতে হবে, তাকে ছোট হতে হবে এবং তার মানহানি হয়েছে। এই জন্য একই সাথে তিনি মানহানির মামলা দায়ের করেছেন। এই এই মামলাটি আজকে আদালত ওনাকে এক্সামিন করেছেন। আমরা আদালতের সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত সিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছেন মামলাটি গ্রহণ করে, এবং এই তদন্ত রিপোর্ট দিতে বলেছেন আগামী 30/3/2021 তারিখে তদন্ত রিপোর্ট জমা দানের তারিখে রেখে। এখন আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। জি, পরবর্তীতে আদালত এই আদেশ দেবে। এখন যেটা হলো যে আপনাদের যখন মামলাটি হয়, আমার মনে হয় বিকেলের দিকে মামলাটির আদেশ হয়েছে, ঠিক সন্ধ্যার দিকেই তো একটি প্রেস কনফারেন্স করেছেন নাসির হোসেন এবং তার স্ত্রী এখন তামিমা, তার একটা মামলা করেছেন। সেখানে তিনি পুরো প্রক্রিয়াটাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা যে মামলার খবর পেয়েছেন কিনা, তখন বলল হ্যাঁ একটি পেয়েছি, কিন্তু তারা পুরো প্রক্রিয়াটাকে তিনি বলছেন। এখন এই যে সাংবাদিক হিসেবে আমি কথা বলছি, এই যে আইনজীবী হিসেবে আপনি কথা বলছেন, অথবা রাকিব হাসান যিনি মামলা করেছেন তার স্ত্রী তাকে ডিভোর্স না দিয়ে তিনি আরেকজনকে বিয়ে করেছেন, এই পুরো প্রক্রিয়াটিকে বলছেন যেটি মিথ্যা, ভুয়া, এবং তার কথায় মনে হয়েছে নাসির হোসেন যে সাংবাদিক যারা কথা বলছেন, আইনজীবী যারা কথা বলছেন, আর রাকিব হাসান তো আছেই, সবার বিরুদ্ধে উনি মামলা করবেন, মানহানির মামলা করবেন। এটি ইনি আদালতে মামলা ফেস না করে উল্টো মানহানির মামলার যে একটি হুমকি দিচ্ছেন, এর কি কারণ আপনার কাছে মনে হয়? এটি কি কোনো বৈধ প্রক্রিয়া? মামলা তো করতেই পারেন তিনি, মামলা করার হুমকি দিচ্ছেন কেন তাহলে? প্রথমত আমি বলতে চাই, মামলা দায়েরের কিন্তু এখানে একটা পার্টি, উনি কোর্টে এসে এগুলো বলতে পারতেন। মামলা দায়েরের পরে উনি প্রেস কনফারেন্স করেছেন, মানে উনি নিজেই সাংবাদিকদের ডেকেছেন। তো এখন উনি যদি বলতে চান, উনি তো ওনার বক্তব্য অনেক কিছুই বলতে পারেন। তো এতদিন কিন্তু উনি আমার ক্লায়েন্টের বক্তব্য, এতদিন ধরে আমার ক্লায়েন্ট যখন যাচ্ছে জিডি করলেন, বারবার বললেন, তখন ওনারা এটার কোনো জবাব দিলেন না। আমার ক্লায়েন্ট অসহায় অবস্থায় বারবার এই বিষয় নিয়ে কষ্ট পেতে থাকলেন, মামলা দায়ের করলেন। এর আগে ডিজিটালাইজেশন নিয়ে তিনি নোটিশ পাঠালেন, কখনোই ওই পাশ থেকে কোনো বক্তব্য আসেনি। এখন কথা হচ্ছে, এখন ওনাদের বক্তব্য দিতেই পারেন, ওনারা ওনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। তো আমরা আদালতে দ্বারস্থ হয়েছি, এবং আমার ক্লায়েন্ট যদি মনে করেন ওনার বক্তব্য যে উনি যেহেতু সত্যের পথে আছেন, উনি আদালতে ন্যায় বিচার পাবেন। এবং আপনি যে পাসপোর্টের কথা প্রথমে উল্লেখ করলেন, একটা জিনিস দেখেন, যদি ওই পাসপোর্টটি সত্যি হয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু যদি আমরা ধরে নেই যদি তালাকের ঘটনা যদি হয়ে থাকে, আবার পাসপোর্টটিও সত্যি হয়ে থাকে, তাহলে কিন্তু উনি নিজেই ভুল তথ্য প্রদান করলেন সরকারি কর্মকর্তাকে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে আমি দুটো জিনিস দেখেছি। উনি যে ডিভোর্সের নোটিশটা আজকে তুলে দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে 2016 সালের শেষ দিকে তিনি ডিভোর্স দিয়েছেন, কিন্তু পাসপোর্ট এটি তো আরেকটি গভর্নমেন্ট ডকুমেন্ট, সেখানে কিন্তু 2018 সালে সেই পাসপোর্ট করা, সেখানে স্পষ্টই রাকিব হাসানকে তার হাজবেন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এই আমার কিন্তু এই ধরনের দুই ধরনের তথ্য কিভাবে সম্ভব? নিশ্চয়ই কোনো একটি ভুল। বলতে চাই যে পাসপোর্টের নাম্বারও আছে, সবই আছে, এটা হয়তো আদালতে আমরা দাখিলও করেছি। পাসপোর্টের ওই ডকুমেন্টের কপি আমরা আদালতে এটা দাখিল করেছি, যেন পরবর্তীতে আদালতের সিদ্ধান্ত আমরা আমাদের পক্ষে নেওয়ার জন্য এটা সাবমিশন হিসেবে এবং অ্যানেক্স করে আমরা দাখিল করেছি। এখানে আমি বলতে চাই যে ওনার কথা না, সবার ব্যাপারে বলতে চাই যে পাসপোর্টের যে কর্মকর্তা, তিনি একজন সরকারি কর্মকর্তা। ওনার কাছে যদি কোনো ধরনের ভুল তথ্য প্রদান করা হয়ে থাকে, ভুল তথ্য প্রদান করে পাসপোর্ট তৈরি করা হয়ে থাকে, সেটিও কিন্তু দণ্ডবিধিতে একটি শাস্তিযোগ্য অপরাধ। শুধু তাই নয়, এখন একটা কথা অর্থাৎ রাকিব হাসানের যদি ওয়াইফ না হওয়া সত্ত্বেও যদি তাকে ওয়াইফ হিসেবে, হাজবেন্ড হিসেবে উল্লেখ করেও যদি পাসপোর্ট করে থাকেন তিনি, তাহলে এটি তো একটা অপরাধ নাকি? জি, তা তো অবশ্যই। এবং আমি আরেকটা কথা বলি, রাকিব বা তামিমা ওনাদের কথা নয়, আমি ইন জেনারেল বলতেছি। এখন যদি একটা মেয়ের হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে না জানিয়ে তার সাথে সংসার করে যেত, তাহলে সেই মেয়েটা আজকে দিয়ে রেপ কেস করতো।
এখন এখানে আপনি বলেন। দুইটি আইনগত বিষয় রয়েছে, আমি জেনারেলি জানতে চাই। আপনি প্রথমেই বলছিলেন যে একজনের স্ত্রীকে আরেকজন বিয়ে করতে পারে না, অর্থাৎ একজনের স্ত্রী থাকা অবস্থায় আরেকজন বিয়ে করতে পারে না। তো যদি আমরা জানি না এটা কি হবে শেষ পর্যন্ত, এখন আপনারা যে অভিযোগটি করেছেন, রাকিব হাসান যে মামলাটি করেছে বা এই ধরনের মামলা, তাতে দেখা যাচ্ছে দুটি ঘটনা এখানে ঘটছে। যে নাসির হোসেন তিনি জানেন কিনা জানি না, তবে টেলিফোন যে সংলাপ হয়েছে রাকিব হাসানের সাথে, তিনি বলেছেন জেনে শুনেই বিয়ে করেছেন। তো তাই যদি হয় তিনি জেনে বিয়ে করেছেন, আর ওই যে তামিমা তিনিও যদি ডিভোর্স না দিয়ে বিয়ে করে থাকেন, তাহলে আইন কি বলে, কার কার শাস্তি হবে এবং কি কি শাস্তির ব্যবস্থা রয়েছে, আপনি জেনারেলি বলতে পারেন এই দুইটি ঘটনা। আমি জেনারেলি বলতেছি যে এখানে কিন্তু কয়েকটা পার্সপেক্টিভে আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে তিনটা পার্সপেক্টিভ। ফার্স্টলি হচ্ছে যে, এক, যদি অন্যের স্ত্রী জেনে শুনে আমি বিয়ে করি, তাহলে সেটা তো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। এখানে ম্যারেজ সংক্রান্ত যে ক্রাইম গুলো, একজন স্ত্রী থাকা অবস্থায় বা একজন হাজবেন্ড থাকা অবস্থায় সেটা কনসিল করে আরেকটা সেকেন্ড ম্যারেজ করা যাবে না। এটা দুইটা মানুষের সাথেই অপরাধ। তিনি দ্বিতীয় যাকে বিয়ে করলেন তার সাথেও অপরাধ, প্রথম যে ব্যক্তিটিকে বিয়ে করলেন তার সাথেও অপরাধ, যে দাবিটি জনাব রাকিব হাসান করছেন। তো এছাড়া সেকেন্ড যাকে বিয়ে করবে তাকে যদি কনসিল করে বিয়ে করতেন, তাহলে সেটাও একটি অপরাধ। এখানে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে যে কেউ করলেই। এবং সেকেন্ড যে বিয়েটি সেটা কিন্তু তখন আইনত বৈধ নয়। এখানে মুসলিম ম্যারেজের বিষয়ে আমি একটা কথা বলতে চাই। মুসলিম ম্যারেজে কিন্তু ডিভোর্স দিলেই হবে না, 3 মাস পরে কার্যকরী হওয়ার তো ব্যাপার রয়েছে। ডিভোর্স দেওয়ার পরে যদি আপনি আবার স্বামী স্ত্রী সম্পর্ক শুরু করেন এক পক্ষ ডিভোর্স দিয়ে, তাহলে কিন্তু স্বামী স্ত্রী সম্পর্ক বিদ্যমান থাকবে। মুসলিম ম্যারেজের কথা বলতেছি। তো অর্থাৎ একটা কন্টিনিউশন যখন আপনি চালাবেন, তখন আপনার ম্যারেজ কিন্তু বিদ্যমান থাকবে। এখন আমার প্রশ্ন, আমার আলোচনার স্বার্থে বলছি যে, যদি আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে গোপন করে রাখেন এবং আমার সাথে সম্পর্ক বজায় রাখেন স্বামী স্ত্রী, তাহলে কিন্তু পরবর্তীতে এটা কিন্তু রেপ কেসের উদ্রেক হতো যদি এখন এটা একটা মেয়ের সাথে হতো, মেয়ের সাথে হয়। কিন্তু একটা যখন ছেলের সাথে হয়, তাহলে কি তার সাথে এই যে সম্পর্ক বজায় রাখা, তখন সেটাকে আপনি কিভাবে দেখবেন? এটা কিন্তু একটা প্রশ্ন আসে। এটা তো তাহলে রেপ কেস হয়ে যেত যদি হাজবেন্ড ওয়াইফ না থেকেও আমাকে হাজবেন্ড সেজে আমার সাথে সম্পর্ক বিদ্যমান রাখে। এটা কিন্তু তখন শাস্তিযোগ্য অপরাধ হতো। এখন সে কোনো ছেলের সাথে হলে কিভাবে দেখবেন, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আর এই স্পেসিফিক কেসে আমি যেটা বলবো, এখানে তো উনি বলছেন যে উনি কোনো ধরনের এই ধরনের নোটিশ পাননি, ওই অ্যাড্রেসে উনি কোনো ধরনের আসেনি। এবং যে পাসপোর্টটির কথা বলছেন, সেই পাসপোর্টে ওনাকে যদি রাকিব হাসান নাম থেকে থাকে, তাহলে ওনাকে সবসময় এই বিশ্বাস দিয়েই গেছেন যে ওনারা হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে ছিলেন। এটা একটা ইন্ডিকেশন দেয়। আর ওনার স্পেসিফিক কেসটা, এটা আদালতে যা হবে, বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করবেন সেটাই হবে। ইন জেনারেলি একটা একটার সাথে অনেক বেশি কানেক্টেড হয়ে যায়, যে একটা থেকে না হলে আরেকটা ক্রাইমের মধ্যে এই ম্যারেজ সংক্রান্ত ক্রাইম গুলো এটা খুব জটিলতার শিকার হয়। তো আপনার কথা এবং রাকিব হাসানের যে অভিযোগ, সব মিলে যেটা বুঝতে পারি, এটি আদালত বিচার করবে। কিন্তু এই জন্য অভিযোগে এখানে কয়েক ধরনের অপরাধ তো উঠে এসছে। এক নম্বরে হচ্ছে যে ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করা ঘটতে পারে। সেক্ষেত্রে যারা বিয়ে করেছেন দুজনই, নারী পুরুষ দুজনই ঘটনা জেনে গোপন করতে পারেন। আবার হচ্ছে সোকল্ড একটি ডিভোর্স দিয়ে সেটি গোপন রেখে তার স্বামীর সাথেই আবার সম্পর্ক বজায় রাখলেন, এখন বিয়ে করে বললেন আমি আগে ডিভোর্স দিয়েছি। মানে এখানে তো কয়েক ধরনের অপরাধের ঘটনা ঘটেছে। আবার দুই ধরনের ডকুমেন্টে দুই রকম, এটি আদালতে গেলে মানে এটি আপনি কিভাবে দেখেন? এখানে যদি কাগজপত্র যা বলে, আপনি তো অ্যাডভোকেট, আপনি কি প্রতারণার কোন লেভেলটা এখানে দেখতে পাচ্ছেন? এবং আপনি ব্যভিচারের কথা বলছেন, যদি ঘটনা সত্য হয় বা এই ধরনের ঘটনায়। এটা আসলে এখন তদন্তে আসুক, বা তদন্ত রিপোর্ট যদি আহ কোনো এক পক্ষ সন্তুষ্ট না হয়, সেই পক্ষ আদালতে বলতে পারে, সেটা বাদীও বলতে পারে, বিবাদীও বলতে পারে, তদন্ত রিপোর্ট যদি কেউ সন্তুষ্ট না হয়। আর সন্তুষ্ট হলে আদালত পরবর্তী প্রক্রিয়া করবে। কিন্তু এই ধরনের ক্রাইম যদি কেউ করে থাকে, আমি রাকিব বা তামিমার কথা বলছি না, তাহলে কিন্তু এটা ভীষণ রকম একটা জটিলতার সৃষ্টি হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দেন এবং সেটা গোপন রাখেন এবং তার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক বজায় রাখেন, তাহলে কিন্তু সেটা একটা অপরাধ। আপনার ওয়াইফ তখন যদি ওয়াইফ না থাকে, তাহলে এটা কি রেপ ছিল? এটা একটা প্রশ্ন চলে আসে। জি, তাহলে এই ধরনের ইনভিটেশনের কি মানে থাকে, সেটাও কিন্তু তখন প্রশ্নবিদ্ধ হয়।
তো আরেকটি এখন বিষয় এই আমি এখানে জানতে চাচ্ছি, একটা হচ্ছে রাকিব নিজেই বলেছেন একটু আগে যে তিনি তাকে স্ত্রী হিসেবে আবার ফিরে পেতে চান না, তার সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটির আইনগত বিচার চান। কিন্তু রাকিব চাইলে কি, যদি প্রমাণ হয়, তারপরে কি দাম্পত্য পুনরুদ্ধারের মামলা ক্ষেত্রে করা যায় কিনা? শুধুমাত্র রাকিব কেন, যে ক্ষেত্রেই তিনি কি দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করতে পারেন? সেক্ষেত্রে ওই বিয়েটা কি এখন আর বৈধ? এই বিয়েটা কি কোনোভাবে বৈধ? যদি এই প্রমাণ হয় এই বিয়ে অবৈধ, সেক্ষেত্রে কি ওভাবে থাকতে পারবেন না? রাকিব তাকে নিতে পারবেন না? তার কি হবে, মানে সর্বশেষ পরিণতি কি হবে যদি এটা প্রমাণ হয়? যদি প্রমাণিত হয় যে জনাব রাকিব হাসানের সাথে বিবাহ সম্পর্ক একটা কন্টিনিউশন ছিল, যদি প্রমাণিত হয় এবং পরবর্তী বিবাহ হয়তো তখন আর বৈধতা থাকে না, যদি হয় প্রমাণিত, তখন এটা আসলে তাদের উপর ডিপেন্ড করে যে তারা সংসার করতে চান চান না, এটা তারা নিজেরা চিন্তা করে। এখানে তো ব্যভিচারের ঘটনাও তখন চলে আসে। ব্যভিচারের শাস্তি কি আমাদের এখানে কারা পায়? ব্যভিচারী শাস্তি 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং জেনে সেটি কি শুনে অন্য রাষ্ট্রে প্রলুব্ধ করে নিয়ে সেটি কি যাওয়ার নারী শাস্তিও পুরুষ রয়েছে। উভয়ই পাবে, না শুধুমাত্র পুরুষই এর শাস্তির শিকার হবে? এখানে আমরা যে অভিযোগ করেছি 494 ধারার অভিযোগটি জনাব তামিমা সুলতানার বিষয়ে, যে উনি একজনের স্ত্রী বর্তমান থাকা অবস্থায় আরেকজনকে বিবাহ করেছেন, যার শাস্তি 7 বছর পর্যন্ত হতে পারে। 497 ধারায় যে অভিযোগটা, সেটা ব্যভিচারের, যেহেতু যদি একজনের সাথে বিবাহের সম্পর্ক থেকে থাকে, তাহলে যদি পরবর্তীতে অন্য কাউকে বিবাহ করেন তাহলে সেটি তো বৈধ বিয়ে নয়, তাহলে বৈধ বিয়ে না হলে সেটা ব্যভিচারের পর্যায়ে পড়ে। 498 ধারায় অন্য স্ত্রীকে যদি বিবাহ করেন, সেটা শাস্তির ব্যাপারে বলা হয়েছে। এবং সর্বোপরি যে আমার ক্লায়েন্টের বক্তব্য, যে যখন এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং এটা সবসময় রয়েছে, তখন তিনি এবং তার সন্তান এটা সবসময় সামাজিক ভাবে কেউ প্রতিপন্ন হচ্ছেন, যে আপনার স্ত্রী অমুকের সাথে চলে গেছে, আহ আহ ওনার সন্তানকে হয়তো বলবে যে আপনার মা এখান দিয়ে ও তোমার মায়ের কি হচ্ছে, কি ঘটনা। সেটা ওনার প্রচন্ড মানসিক বিপর্যয়ের বিষয়, বিশেষ করে শিশু সন্তানের বিষয়। এবং উনি সামাজিক ভাবে যেহেতু হেয় প্রতিপন্ন হয়েছেন, উনি মানহানি মামলাও করেছেন একই সাথে। তো এই এই প্রক্রিয়ার বিষয়ে আমরা বিজ্ঞ আদালতকে জানিয়েছি। তো এটা যেহেতু বিজ্ঞ আদালত যেই আদেশটি সঠিক মনে করেছেন সেটাই যথার্থ, এবং সেই আদেশটি দিয়েছেন। আমরা আশা রাখি যে আমরা আদালতে ন্যায় বিচার পাবো। একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা কিন্তু নাসির হোসেনকে আমি কয়েকদিন ধরে ট্রাই করছিলাম, যে তার কথাও শুনতে চাই। আজকেও ট্রাই করছিলাম সংবাদ সম্মেলনের পরে, আসলে তিনি ফোন ধরেন না। রাকিব হাসান তো রয়েছেন, আর ইসরাত হাসান, আপনি তো শুধুমাত্র এই মামলাটি করেন না, আপনি মানবাধিকার অনেক বিষয়ে কাজ করেন। একটি বিষয় আপনার বলে রাখি, তার বিয়ের পরে কিন্তু রাকিব হাসান 1 বা 2 দিন পরে কিন্তু জিডি করেছেন, এবং তার তথ্য প্রমাণ তিনি হাজির করেছেন। সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকে নাসির হোসেন হুমকি দিয়েছেন যারা ফেসবুকে এটা নিয়ে কথা বলছেন, বা তিনি কিন্তু সংবাদ মাধ্যম না বলে তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো এই যে আমরা কথা বলছি অভিযোগের ভিত্তিতে, তিনি তো সরাসরি মামলা করেছেন, জিডি করেছেন, এবং তিনি তো ডকুমেন্ট, তার অভিযোগকে আমরা তুলতে পারবো না? এই অভিযোগ তোলার ক্ষেত্রে উনি কি এই অভিযোগগুলোকে এড়িয়ে গিয়ে উনি কি এক ধরনের হুমকি দিচ্ছেন সাংবাদিকদের বা আমরা যারা কথা বলছি বিভিন্ন মাধ্যমে? ইসরাত হাসানের কি মনে হয়, বা আমাদের উনি কি উনি কোনো আইনগতভাবে ফাঁসিয়ে দেবেন? যদি এই ধরনের কথা বলে থাকেন যে উনি সবার ব্যাপারে মামলা দায়ের করবেন, আসলে আইনে আশ্রয় লাভের অধিকার তো সবারই আছে। উনি চেষ্টা করে দেখতে পারেন, বা উনি যাকে যাকে মনে করেন যে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত নিতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে, আমরা যা বলছি, যা ঘটেছে সেটা বলছি, যে যা যা হয়েছে, যে রাকিব হাসান কি অভিযোগ তুলছেন, ওনার সাথে তামিমার বিয়ে হয়েছে, তামিমা নিজেই স্বীকার করেছেন, পরবর্তীতে উনি জিডি করেছেন, সেই বিষয়টি তো এসেছে। তার পরবর্তীতে উনি মামলা দায়ের করেছেন, মামলাতে উনি কি কি কমপ্লেইন করেছেন এবং কেন উনি প্রতিকার চাচ্ছেন, সেই বিষয় নিয়েই তো আমরা কথা বলছি। এখন সেই বিষয়গুলো তো ওনাদের তথ্য প্রমাণের ভিত্তিতেই বলা হচ্ছে। এখন উনি যদি সবাইকে মামলা করার হুমকি দেন, তাহলে এটা আসলে ওনার ব্যক্তিগত, যদি দিয়ে থাকেন তাহলে এটা ওনার ব্যক্তিগত চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ, যে আমি হয়তো মামলা করলেই সবাই ঠিক হয়ে যাবে, বা কি চিন্তা করে বলছেন এটা উনি ভালো বলতে পারবেন যদি এই ধরনের কথা বলে থাকেন। তবে সত্য প্রকাশ কখনোই কোনো অপরাধের শামিল নয়। সত্য অবশ্যই প্রকাশ না, করা উনি কোনো উনি অপরাধ উনি নয়। ব্যারিস্টার রাখতেই পারেন। আজকে ওনার প্রেস কনফারেন্সে 3 জন ব্যারিস্টার ছিলেন, এবং আবার আমরা দেখেছি যে তামিমা যখন এক পর্যায়ে তার সন্তান নিয়ে কথা বলতে, বিস্তারিত কথা বলতে গেছে, তখন তাকে ব্যারিস্টার থামিয়ে দিচ্ছেন যে আর কথা বলা যাবে না, কারণ আইনগত প্রক্রিয়া আছে,
কথায় কোনো ভুল হয়ে যেতে পারে। আমরা বেশ তারা আইনজীবীরা সহায়তাই করবেন, এটা স্বাভাবিক। আমি ইসরাত আপনার কাছে আরো একটু গভীর বিষয়ে আসবো, তার আগে একটু আবার রাকিব হাসানের কাছে যেতে চাই। রাকিব, এটি তো আপনি ব্যক্তিগত একটি রেমিডির জায়গা থেকে মামলাটি করেছেন, আদালত সেটি প্রমাণ হবে কি হবে না, আর কোনো উদ্দেশ্য আছে সমাজে এরকম ঘটনাকে আপনি দেখেন না কাউকে কি সতর্ক করতে চান, বা আমি একটি শিরোনাম দিয়েছি যে বিয়ে করে ফেসে যাচ্ছেন কিনা, কেউ কি এরকম ঘটনার কি আপনার অভিজ্ঞতা কি বলে, আপনি কিভাবে সতর্ক করতে চান যদি আপনার অভিযোগ সত্য হয়ে থাকে? সতর্ক তো আপনি নিজেই বলে দিলেন যে এটা একটা সতর্ক করার মূল বাণী, মানে আমাদের যে ছেলেদের আছে তা বিয়ে করে ফেসে যাচ্ছে কিনা। ঠিক আছে, তো এরকম আসলে সমাজে এরকম নোংরা কাজের কারণেই শুধু আমি আজকে আমার বউর উপরে মানে আঙুল উঠছে দেখে এখন যাদের ভালো যে বউ, ভালো মানে হাজবেন্ডদের যে ভালো বউ আছে, ভালো ওয়াইফ, মানে যারা তাদেরকে নিয়ে সংসার করতেছে, দেখা যায় যে তাদেরকেও বা পড়াশোনা করাইতেছে, তাদের উপরেও আঙুল উঠতেছে। তো এর জন্যই আমি মনে করি যে তাদের এই যারা এরকম নোংরা ঘৃণিত কাজ করছে তাদের উপরে যদি আইনত শাস্তি আওতায় আনা যায়, তো ইনশাল্লাহ সমাজে এই রকমের নোংরামি কাজ করা থেকে, মানে বেবিচার করা থেকে অনেক যারা চিন্তা করতেছে সামনে করবে বা করতে চাইতেছে বা পরিকল্পনা করতেছে, তারা অবশ্যই থেমে যাবে। মনে করি সমাজে অনেক অনেক ধরনের বেবিচার আর এই রকমের নোংরামি কাজ কাম বন্ধ হয়ে যাবে, আমি আশাবাদী। আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে উনি মানে আপনার যাকে স্ত্রী দাবি করছেন তামিমা, তিনি দেশে আসার পরে এই বিয়ে হওয়া সব মিলিয়ে আপনি বা আপনার সন্তানের সাথে, সেই সন্তান তো তারও সন্তান, কোনো ধরনের যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো হয়েছে কিনা? না না, সে তো আইসাই আগে বিয়ে ধুমধাম করে বিয়ে করতেছে। তার যে একটা মেয়ে আছে বরিশালে থাকে, এটা কি আপনারা তার চেহারার ভিতরে দেখতেছেন বা তার মধ্যে ফিল করছেন? তার আনন্দ উল্লাসের মধ্যে তো আমি কোথাও দেখি না যে তার একটা মেয়ে আছে বা তার মেয়েটা তার জন্য ওয়েট করতেছে। সে আজকে হঠাৎ করে তার মেয়ের ভালোবাসা পুরো দেখলাম মিডিয়ার সামনে উতলাই পড়তেছে। ঠিক আছে, আর তখন তার যখন বিয়েতে যখন ডিজে নাচতেছিল তখন তার মেয়ের ভালোবাসা কোথায় ছিল? যখন সে ঢাকায় এসেই তার মানে বিয়েতে বসলো, ঘোরাঘাটা করে কবে আসলো ঢাকায়, তখনও তার মেয়ে জানে না। ঠিক আছে, ইভেন কি 10 তারিখে আমার মা বলছে যে আমার মেয়ে ফোন দিছিল যে ওর আম্মুর কাছে, তো আম্মু বলতেছে যে তো বাবুনি জিজ্ঞেস করতেছে আম্মুরে যে আম্মু তোমার মুখে চিন্তিত কেন? সে বলতেছে না আমার কিছু ভালো লাগতেছে না, আমি ঘুমাবো, আমি একটু পরে তোমার সাথে কথা বলবো, এই বলে ফোন রেখে দেয়। লাস্ট তার মেয়ের সাথে কথা 10 তারিখে সে কথা বলছে, কিন্তু তারপর থেকে সে তো আনন্দ উল্লাসে ব্যস্ত, আপনারাই দেখছেন। তো এখানে আর আমার বলার মতো কিছুই নেই। তামিমা তো বলছেন, তামিমা যেটা বলছেন যে সেটা হচ্ছে আপনি তার মেয়েকে বিচ্ছিন্ন করে রাখছেন, তার সাথে দূরে রাখছেন, মেয়ের জন্য তার অন্তর কাঁদে। আমি একটা কথা বলি, তার মেয়ের জন্য অন্তর কাঁদে, অন্তর কি? আচ্ছা, অন্তর কাঁদে, তার মেয়ের জন্য অন্তর কাঁদে তো সে বরিশালে থাকতো, সে তো আর আজকে নাসিরের ঘরে বউ হয়ে থাকতো না। কোনো বাবার যদি অন্তর কাঁদে, কোনো মার যদি অন্তর কাঁদে, আমি একটা কথা জানি, ছোট্ট একটা হাদিস জানি, যেটা আল্লাহ রাসূলে একটা কথা জিজ্ঞাসা করছিল এক সাহাবী, তখন সে বলতেছিল যে তুমি কাকে বেশি ভালোবাসবা? প্রথমও বলছে মা, তৃতীয়ত বলছে মা, চতুর্থ বলছে মা, পঞ্চমের বেলায় আসছে বাবা। তার মানে কি মায়ের কষ্ট বেশি, মায়ের ভালোবাসা বেশি বাবার থেকে। তো সেই ভালোবাসা তো যেখানে তামিমা থাকার কথা উচিত, যেখানে যে ডান্স নামে আমার থাকা উচিত, সেখানে তো দেখতেছি তার মাই আছে, তাই না? কষ্ট তো দেখতেছি, কষ্টে আমি আর আমার মেয়ে আছি, আর মেয়ের প্রশ্ন, এক একটা প্রশ্নের জবাবের সম্মুখে আমি হইতেছি, কিন্তু প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইতেছি না। উনি আবার বলছেন, আপনি বোধহয় ফেসবুক লাইভে কি আপনার মেয়েকে নিয়ে আসছিলেন কিনা আমি ঠিক জানি না, উনি বলছেন এই বাচ্চা মেয়েটাকে আপনি আপনার স্বার্থে এখন ব্যবহার করছেন, আপনি তাদেরকে হেয় করার জন্য ব্যবহার করছেন, এইসব কথাও কিন্তু আজকে প্রেস কনফারেন্সে বলেছেন। আচ্ছা, কোন বাবাই কি তার বাচ্চাকে নিয়ে হেয় করতে পারে? এটা জাতির কাছে প্রশ্ন রইল আমার। সেটা তো আসলে আপনি যে কোনো বাবা, না না, কোনো বাবা কি তার মেয়েকে নিয়ে ভাইরাল হওয়ার জন্য আসে? কোন বাবা কখন আসে জানেন? আপনার সন্তানকে, আমি ছোট্ট একটা কথা বলি, আপনার সন্তানকে দেখবেন কিস্তি পাঠাইলেন, কেউ যদি একটা চরও দেয় আর আর চলতে যদি একটা পানি পড়ে, তখন আপনার কি হয়? ওই যেটা ফাইটটা যায়। তখন যে মেয়েটা ভিডিও বাবার কাছে প্রশ্ন করে যে বাবা আমার মার কপালে কে চুমো দিতেছে, এই ছেলেটাকে,
এই তখন যখন আমার কাছে থাকে না, যা তখন আমি মেয়ের কাছে দিতে পারি না। আর মেয়ে এগুলো দেখে যে কান্না করতেছে, যে আমার মেয়ে, আমার মা আমাকে রেখে আমি বরিশালে, সে ওখানে নাচতেছে খুশিতে উল্লাসে, সে কি একবারও মনে করে না? আরেকটা বিষয় হচ্ছে যে যখন এই লকডাউনে উনি ছিলেন দেশের বাইরে, ও তখন কি রকম যোগাযোগ হয়েছে? আপনি বলছেন ভিডিও কলে কথা হয়েছে, তখন কি নিয়মিত যোগাযোগ হতো না মাঝে মধ্যে? আপনি কিছু আঁচ করতে পারতেন কিনা তখন তার আচরণে না, বা তখন ব্যবহারে? তখন 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 আচরণটা একটু ভিন্ন রকমেরই ছিল। তখন কথাটা মানে খুব কমই হইতো। ম্যাক্সিমাম টাইম আমাকে বলতো যে, দেখো আমাদের ফ্লাইট কেবিন গুলো অনেকগুলোরই চাকরি চলে যাইতেছে, তাদের ফ্লাইট বন্ধ দেখা অনেকেই লিভে দিতেছে। ঠিক আছে, দেখো আমার তো এগুলো নিয়ে খুব টেনশন হইতেছে। তারপরে আবার করোনার মধ্যে ফ্লাইট করাইতেছে, এমার্জেন্সি ফ্লাইট, ঘুমাইতেছি না, খাওয়া দাওয়া ঠিক নাই। ঠিক আছে, মানে এরকম বললে সে সবসময় বলতো যে এখন ভালো লাগতেছে না, পরে কথা বলি। এভাবে তার কষ্ট গুলো একটা একটা করে আমাকে সামনে রাখতো। অবশ্যই ভাই, আমি তাকে ভালোবাসি, তার কথা বিশ্বাস করি। তো সে যদি আমি ফিল করি যে না, অবশ্যই আমি দেখতেছি যে অনেক মেয়েদের চাকরি চলে যেতেছে, তো সে চিন্তিত। তো এই বিষয় নিয়ে আমি তাকে তখন আমি আমি ওই বিষয়টা ভাবছি আর কি, যে তার যে যা যা বলতেছে সবই সত্যি, সে আসলেই টেনশনে আছে, কিন্তু যে সে অন্যদিকে সম্পর্ক করতেছে বা অন্যদিকে ফোনে ব্যস্ত আছে, সেটা আমি কখনোই চিন্তা করি নাই। আপনার কাছে আবার আসবো, আমি একটু ইশরাত হাসানের কাছে আসতে চাই। আপনি আমি মনে শুনতে করি পাচ্ছেন? ভাই, আমি জি কথা বলুন। বলি আপনাকে, আমাদের অনেক টাইম হয়ে গেছে, আমাদের একটু লিভ নেওয়া দরকার, কেননা আমি এখন পর্যন্ত দুপুরে খানাও আপনাকে খেতে আমি পারি আমি না। আর 5-7 মিনিটের ভিতরে ছেড়ে দেবো, আমি বেশি বেশি দেরি করবো না। আমি ইশরাত হাসান, আমি একটি প্রশ্ন করেছি, সেটি হচ্ছে আপনি যদি সংক্ষেপে বলেন, আমি অন্য বিষয়ে আলাপ না করি, অন্য আলাপ করার সুযোগ নেই। একজন মানুষকে বিয়ে করতে হলে কি কি জিনিস চেক করতে হবে? আমি কিন্তু এখন চেকের পর্যায়ে চলে যাচ্ছি যে বিয়ে করার ক্ষেত্রে কি কি জিনিস মানতে হবে, কি কি জিনিস চেক করতে হবে, যদি সংক্ষেপে একটু বলে দিতেন। কেননা আমার কাছে মনে হচ্ছে বিয়ে করে কি মানুষজন এখন ফেসে যাচ্ছে কিনা, অথবা প্রতারিত হচ্ছে কিনা, অথবা প্রতারণার শিকার হচ্ছে কিনা। দেখুন, এটা একটা সতর্কতা ছাড়া আর কোনো উপায় নেই। এই এই বিষয়ে আমি একটা অন্য বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে এখানে রাকিব হাসান উনি ওয়ান অফ দা নোটিস গিভার, যে আমরা ওনাদের পক্ষে আমি একটি নোটিশ পাঠিয়েছিলাম যে বিয়ে রেজিস্ট্রেশন এবং ডিভোর্স রেজিস্ট্রেশন এই দুইটাকে ডিজিটালাইজ করার জন্য। যেখানে একজন ওয়ান অফ দা নোটিস গিভার্স হচ্ছেন মিস্টার রাকিব হাসান। তিনি নিজেও চেয়েছেন যে এই বিষয়গুলো যাতে আহ মানুষের কাছে ট্রান্সপারেন্ট হয়। অর্থাৎ একটা নিকা রেজিস্টার, যখন একটা বিয়ে এবং ডিভোর্স এগুলো নিয়ে তো আসলে অসংখ্য প্রতারণার শিকার হচ্ছে মানুষ। দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি 282টা বিয়ে করেছে 14 বছরে। দেখা যাচ্ছে অনেকে কাবিননামা নিয়ে ব্যবসা করছে। আবার দেখা যাচ্ছে যে অনেকে একটি বিবাহ থাকা অবস্থায় আরেকটি বিয়ে করছে, আরেকটি থেকে আরেকটি বিয়ে করছে। শুধু তাই না, অনেক সময় দেখা যাচ্ছে যে বিয়ের কাবিননামা নিয়ে প্রতারণা। আবার অনেকে ম্যারেজ রেজিস্টারের উপরেও ভরসা রাখতে পারছেন না, যে হয়তো ডকুমেন্ট এই করেছে সেই করেছে। এই বিষয়গুলো সব ট্রান্সপারেন্ট হয়ে যাবে যদি ম্যারেজ এবং ডিভোর্সটাকে ডিজিটালাইজড করে ফেলা হয়। তো আমরা আসলে গভর্নমেন্টের কাছে 3টি মন্ত্রণালয়কে নোটিশ পাঠিয়েছি: আইন মন্ত্রণালয়, আহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়। তো এগুলো ট্রান্সপারেন্সির জন্য এখন এই ডিজিটালাইজড হওয়া খুবই জরুরি। বিয়ে আপনি করতেই পারেন, একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করতে পারেন। এখানে দেখতে হবে ডিভোর্স সঠিকভাবে হয়েছে কিনা, এবং ডিজিটালাইজ হলে আরেকজন মানুষের এই বিষয়গুলো সম্পর্কে আরো ট্রান্সপারেন্ট হবে। আরেকজন নোটিস পেলো কি পেলো না, 3 মাসের যে ইদ্যৎকালীন সময় সেটা পার করলো কিনা, সেই বিষয়গুলো দেখা তখন ট্রান্সপারেন্ট হবে। তখন একজন ম্যারেজ নিকা রেজিস্টার সে কিন্তু দেখতে পারবেন যে এর আগে কয়টা বিয়ে হয়েছে বা হয়েছে কিনা, বা উনি ডিভোর্স দিয়েছেন কিনা, সেই ডিভোর্সে 3 মাস পার হয়েছে কিনা, সেই ডিভোর্সের নোটিশ সার্ভ হয়েছে কিনা। তো এই ট্রান্সপারেন্সির জন্য এটা এখন ডিজিটালাইজ করা এবং মানুষের আইডেন্টিফিকেশন ভেরিফাই করার জন্য ছবি পিক করা বা বায়োমেট্রিক অন্যান্য পদ্ধতি পিক করা এখন অত্যন্ত জরুরি। কেননা এই অ্যানালগ সিস্টেমে আজকে যদি আপনি খিলগাঁও বিয়ে করেন, কালকে যদি আপনি মতিঝিলে বিয়ে করেন, মতিঝিলে নিকা রেজিস্টারের পক্ষে জানা সম্ভব না আপনি খিলগাঁও বিয়ে করে এসেছেন। তা আপনি এরকম সারা বাংলাদেশ কেন, মানে একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টেও বিয়ে করতে পারেন, বিভাগেও বিয়ে করতে পারেন, পাশের এলাকায়ও বিয়ে করলে জানা সম্ভব না। সারা বাংলাদেশ ভরে বিয়ে করলেও আরেক নিকা রেজিস্টারের পক্ষে জানা সম্ভব না। তো আমরা এই বিষয়ে আশাবাদী যে গভর্নমেন্ট দ্রুত এটাকে ডিজিটালাইজ করবে, না হলে আমরা হয়তো পরবর্তী আইনি প্রক্রিয়ায় যাব। তো আমি আশা করি যে এই বিষয়গুলো মানুষ একটু সতর্কতার সাথে যদি ইয়ে করে রাখে, দেখে থাকে। আমার তাহলে আমার আমার অনেকেই শেষ প্রচন্ড প্রতারণার শিকার হচ্ছে। প্রতারণার শিকার। আমার শেষ প্রশ্ন, প্রথম এটা রাকিবের কাছ থেকে জবাব চাইবো, তারপরে ইসরাত হাসানের কাছ থেকে। রাকিব, নাসির হোসেন তো আপনার চেয়ে শক্তিশালী, তার সঙ্গে তো আরো অনেকেই রয়েছে। আপনি কতটা আশাবাদী যে বিচার পাবেন, আপনার অভিযোগ প্রমাণ করতে পারবেন, সেটা কতটা আশাবাদী?
নাসির সাহেব আমার সাথে শক্তিশালী কিসে? মানে টাকা পয়সার দিকে, কিন্তু এভিডেন্সের দিকে না। আমি সত্য পথে আছি। আমি তার সাথে সে আমার থেকে নাম, টাকা, পয়সা সব থেকে সে শক্তিশালী। কিন্তু আমি এই বিষয়ে শক্তিশালী যে আমি স্টিল নাও আমি কোনো আমার কাছে সব এভিডেন্স আছে। আমি সব কথা তার কথার পৃষ্ঠে কথা আমি তার জন্য আহ বলতে পারবো। পিছু হাঁটার জন্য আমি নামি নাই, কারণ আমাকে পিছু হাঁটানোর জন্য আগেও চিন্তা করেছে যে আসো বসি, এরকম কথা হইছে যে নিউজে যাওয়ার দরকার নেই, আমরা বসি। তোমার সে বলছে ফোনে, এটাও আপনারা জানেন যে ও ফার্নিচার, আচ্ছা আচ্ছা ফার্নিচার জানি, আমি সেটাও জানি, মানে আমার ফার্নিচার তার বাসায় আছে সেও জানে। ঠিক আছে, আচ্ছা। মানে ফার্নিচার বিষয়টা কি বুঝলাম না, একটু যদি বলতেন ফার্নিচারের বিষয়টা কি? বলতেছে যে তার মার বাসায় যে ফার্নিচার আছে আমার, এটার কথা বলছে। আচ্ছা সেগুলো আচ্ছা, আমার আপনারা সে ফেরত বুঝতে পারছি। ইসরাত হাসান, আপনি যে ডকুমেন্ট দেখেছেন, আপনার হাতে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে রাকিব হাসানের কাছ থেকে, আপনি আইনজীবী হিসেবে কতটা আশাবাদী? এই আইনে এখন তো পিবিআই তদন্ত করছে, জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী এই মামলায়? সেটা তো আসলে আদালত সিদ্ধান্ত নিতে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে পারি। সেই বিষয়ে আমি বলতে পারি যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এবং উনি যেহেতু বিশেষ করে আমার ক্লায়েন্টের কথা বলবো, উনি মনে করেন যে উনি সত্যের পথে যেহেতু আছে উনি একসময় জিতবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আইনজীবীরা তো আসলে মানুষের জন্য কাজ করে। এই মামলা তো আসলে আমার ব্যক্তিগত কোনো মামলা না। তো রাকিব হাসান উনি যেহেতু মনে করছেন যে ওনার দাবিটা সত্যি, উনি সত্যের পথে আছেন, আমি আমার দিক থেকে আইনজীবী হিসেবে সর্বোচ্চ চেষ্টা করব। বাকিটা বিজ্ঞ আদালত যেটা যথার্থ মনে করবেন সেটা হবে।